নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন, নিউজ 18 বাংলার একেবারে খবরের রান্নাঘর থেকে। আর কিছুক্ষণের মধ্যেই ব্রেকলেস আমার বাংলায় জেলার বিভিন্ন সমস্যা, বেআইনি অবৈধ কাজ সমস্ত কিছু তুলে ধরব প্রশাসনের নজরে আনার জন্য, যারা এখনো একাংশ গাফিলতি এবং উদাসীনতার মধ্যেই থাকেন। তবে তার আগে গত শনিবার দেখিয়েছিলাম কুণাল আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে বিস্ফোরক অভিযোগ, পাল্টা অভিযোগ। কুণাল ঘোষ শনিবার দিন কি বলেছিলেন? কুণাল ঘোষ বলেছিলেন যে এসএলএসটি চাকরি প্রার্থীদের তাদের কাছ থেকে মামলা লড়ার জন্য টাকা নিয়েছেন, ফিজ নিয়েছেন মোট 27 লক্ষ টাকা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যিনি বড় বড় কথা বলেন, যিনি নাকি গরিবের নেতা, তিনি এই টাকা নিলেন কি করে, এই প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। যে এরা যখন আইনি লড়াই লড়ছিলেন, বিকাশ ভট্টাচার্য এবং তাদের জুনিয়ররা এনাদের কাছ থেকে 27 লক্ষ টাকা নগদে নিয়েছেন, 27 lakhs। আবার এদের মামলাটা, এদের চাকরি আটকানোর মামলা ওই একই গ্রুপ করছে, এবং যারা মামলা করছে তারা কিন্তু অনুপযুক্ত। আমি তো এখনো শুনছিলাম শারীর শিক্ষার জন্য 1,10,000 আর কর্মশিক্ষার জন্য 70,000। এই টাকাগুলো নিলেন কি করে? গরিবের নেতা, রাজনীতি হচ্ছে, জটটা খোলার চেষ্টা হচ্ছে। তখন এদেরকে টাকা রোজগার আর সস্তা রাজনীতির যন্ত্র হিসেবে বিকাশবাবু ব্যবহার করবেন না। এদের মামলাটাকে আর ডিস্টার্ব করবেন না আপনারা। আর সেই দিনই পাল্টা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন ওটা হতে পারে আমার অ্যাসিস্ট্যান্টরা নিতে পারে, কিন্তু বলেছিলেন কুণাল ঘোষের মামলা লড়ার জন্য তিনি বিনা পারিশ্রমিকে লড়াই করেছিলেন। কি অযোগ্য এটা নির্ধারণ করবে আদালত। এটা যদি কুণাল বাবু নির্ধারণ করে দেন তাহলে ওকেই তো কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস করে দিলে ভালো হয়। তখনও বলেছিলাম প্রমাণ করুন, মিষ্টি খাওয়াবো। ওর অনুরোধের মাত্রাটা হচ্ছে বিকাশবাবু যেন মামলাটা না লড়েন, না লড়লে পরে আমরা বেআইনি চাকরিগুলোকে আদালত থেকে হয়তো সম্মতি আদায় করতে পারবো। যে একজন আইনজীবী তার পেশাগত সম্মাননা নেবে না কেন? কিন্তু কারো কাছ থেকে চিটিংবাজি করছেন না। এটা একমাত্র বলতে পারবে যে যারা জুনিয়ররা মামলা করছেন তারাই কখনো কখনো কিছু কিছু দিয়েছেন, হয়তো আমি তো বলছি না একেবারে দেননি, তো সেটা হয়তো কিছু হয়তো টাকা 25,000 30,000 এরকম দিতে পারে। আজকে নেমে এলো, মানে এর মধ্যেই নেমে এলো ব্যক্তিগত স্তরে। কুণাল ঘোষ বললেন তিনি যখন জেলে ছিলেন তখন তার পরিবার গিয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আবেদন করার জন্য, মামলা লড়ার জন্য 51,000 টাকা চেয়েছিলেন। কুণাল ঘোষ কি বললেন দেখুন। বিকাশবাবু বলেছেন যে আমি কোনো সময় তার পরামর্শ নিয়েছিলাম, তাতে আমাকে টাকা দিতে হয়েছে না কি টাকা দিতে হয়নি সেটা আমি বলতে পারবো। আমার বন্দি দশায় আমার বাড়ির লোকেরা, আমার ঘনিষ্ঠরা যখন বিভিন্ন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছিল, তখন এক আইনজীবী বিকাশবাবুর হয়ে বলেছিলেন বিকাশবাবুর সঙ্গে দেখা করতে, তিনি কিছু পরামর্শ দিতে চান। তো সেই জন্য তার কাছে গেছিল, এবং তারপর তার জুনিয়রের কাছে যথাযথ টাকাটা দিয়ে তারপর ওখান থেকে বেরোতে হয়েছে। এটা যেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনে রাখেন। আমার এইটুকু মনে আছে, ওটা অন্তত 51,000 টাকা ছিল। আর কুণাল ঘোষের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বললেন কুণাল ঘোষ যদি প্রমাণ করতে পারেন তাহলে তিনি নবান্নের সামনে চড় খেতেও রাজি। ওর বাড়ির লোকেরা, ওর স্ত্রী কিংবা মা সঙ্গে ছিলেন, তারা দাঁড়িয়ে বলুন তো 1 পয়সা দিতে হয়েছে কিনা বা 1 পয়সা আমি নিয়েছি কিনা। একটা মানুষ এত নিচে নামতে পারে আমার ধারণা ছিল না। কুণালবাবু এফআইআর লজ করুন, পুলিশ দপ্তরকে বলবো মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে কুণালবাবুকেই তদন্তের দায়িত্ব দিন। যদি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় আমাকে এসপ্ল্যানেডের মোড়ে দাঁড়িয়ে 100টা চাবুক মারবেন। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে কুণালবাবুকে নবান্নের মাথায় নিয়ে গিয়ে আমি সমস্ত চাকুরি প্রার্থীদের বলবো একজন করে আসুন, একটা করে থাপ্পড় মারুন। রাজি আছেন কুণালবাবু? একটা আইনজীবী কাজ করবেন, তার পেশাগত ফি নেওয়ার অধিকার তার আছে। সেই জুনিয়র যদি 51,000 টাকা তার জুনিয়র ফিজ নিয়ে থাকেন তাতে তো কুণালবাবুর কিছু আক্ষেপ করার কিছু নেই। কিন্তু কুণালবাবু জেনে রাখতে পারেন যে আমি 1 পয়সাও নিইনি। আপনাদেরকে ছবিটা মনে করিয়ে দিই, ঠিক শুক্রবার এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা গিয়েছিলেন হাজরার ওখানে, প্রায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছুটেছিলেন বিক্ষোভ দেখাতে। সেখানে আটকে দেয় পুলিশ এবং ব্যারিকেড গড়ে, সেখান থেকে বহু এই চাকরি প্রার্থীদেরকে টেনে হিঁচড়ে পুলিশ তুলে দেয় প্রিজন ভ্যানে, এবং তারপর বেশ কয়েকজন জামিন পান, বেশ কয়েকজন জেল হেফাজত হয়। সেদিন জেল হেফাজত, আজকে বড় দিনের দিন
জামিন পেলেন। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, জামিন দিতে গিয়ে বিচারক কি বললেন? দেখো, গত শনিবার যে 55 জন জামিন পেয়েছে মহিলারা জামিন পেয়েছিল, তারা কাঁদতে কাঁদতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিল যে আমাদেরকে একবার দেখা হোক, কিন্তু আমরা বারবার মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, মুখ্যমন্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। যে 55 জন মহিলা জামিন পেয়েছিল আর 4 জন পুরুষ, তাদেরকে জেল কাস্টাডিতে পাঠিয়েছিল আদালত। ঠিক আজকে শুক্রবার 25শে ডিসেম্বর আজকে 5 জন জামিন পেল, এই 4 জন জামিন পেল। জামিন পেয়ে তারাও সেই একই কথা, কাঁদতে কাঁদতে তাদেরকে ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে তাদেরই সহকর্মীরা। কিন্তু কাঁদতে কাঁদতে তাদের একটাই বক্তব্য যে মুখ্যমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রীকে একটু আবেদন করছি যে একটু আমাদেরকে দেখুন, যে আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আছি, রাস্তায় ঘুরছি, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরছি, কোনো বাড়িতে আমাদের দূর দূরান্ত থেকে আমরা আসছি, কেউ কারো কয়েকজনের বাড়ি কলকাতা, বাদ বাকি যারা এসেছিল জেলা, নানা রকম জেলা থেকে। অয়নদা, ধন্যবাদ। না, আমি ভাবতে পারিনি কখনো। আমি খুবই মানুষের আমার বোঝা কিছু বলতে পারছি না। আমরা আপনাদের কাছে হাত জোড়ো বলছি। ঠিক আছে, সেটা আমরা কিছু বলতে চাই না এখন, পরে আমরা যদি পারি বলবো, না হলে আমরা মানসিকভাবে বিপর্যস্ত, আমি কিচ্ছু বলতে চাইছি। তোমাদের তো শিক্ষক হওয়ার কথা ছিল, 3 দিন এইরকম লকআপে থাকার কথা ছিল না তো আপনাদের? অবশ্যই না, অবশ্যই না। কিভাবে কাটলো এই 3 দিন আপনাদের? বললাম তো, না খাওয়া আছে, না ঘুম আছে, না কোনো কিছু আছে। চুপচাপ এখন শুধু আমি বাড়ি গিয়ে একদম অপরাধীদের মতো অলমোস্ট। এবার মালদার খবর দেখাবো। গতকালই টেট গেছে, সেই টেটে ভুয়ো পরীক্ষার্থী হিসেবে এক মহিলাকে ধরা হয়েছে। এক মহিলা সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা যা জানা যাচ্ছে রবিবার গৌড় মহাবিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র হরিপুরের এক তরুণীর হয়ে পরীক্ষায় বসার অভিযোগ। বিহারের বাসিন্দা অভিযুক্ত গ্রেফতার, পরে আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। আর পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ, অর্থাৎ গতকাল যে টেট গেছে সেখানে মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার। মোবাইল নিয়ে ঢোকার অভিযোগে গ্রেফতার। এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের আলতাপুর হাই স্কুলের ঘটনা। পরীক্ষার্থী নাম আসাদুর রহমান, রায়গঞ্জ থানার আগাবহর এলাকার বাসিন্দা। ওই পরীক্ষার্থী থেকে ছোট মোবাইল উদ্ধার হয়েছে। স্কুল কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীকে করণদিঘি থানার হাতে তুলে দেয়। আর এবার দেখাবো কুচো তৃণমূল নেতাদের, কর্মীদের কত বড় সাহস। তোলা বড়দিনের জন্য তোলা, আর সেই তোলা না পেয়ে ব্যবসায়ীকে মারধর, খুনের হুমকি, আর এতে আবার খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দেখুন, দোকানে ঢুকে দাদাগিরি, সজোরে ধাক্কা, চড়চাপাটি, ভাঙচুর। যিনি বাঁচাতে গেলেন তিনিও রেহাই পেলেন না। তোলাবাজির টাকা না পেয়ে দাদাগিরির এই ছবি খড়দার কল্যাণনগরের। ব্যবসায়ীর দাবি, বড়দিনের অনুষ্ঠানের জন্য 6,000 টাকা চান তৃণমূলের 2 কর্মী। রাজি না হওয়ায় শুরু হয় হুমকি, মারধর, ভাঙচুর। 2 তৃণমূল কর্মী স্থানীয় INTTUC নেতা গোপাল সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত। মদের নেশা করে এসছে, এরকম ঝুলে পড়ে যাচ্ছে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে। আমি থামাতে গেছি, এখান থেকে সব ভাঙচুর করেছে। পরে জানতে পারলাম এটা গোপাল সাহার ছেলে, মানে এরা পানশিলায় থাকে, টোটো ইউনিয়নের সেক্রেটারি। কোন দল? তৃণমূল কংগ্রেস। দাদাকে খুব মারধর করেছে, এখন তো খুবই আতঙ্ক। আমার দাদাকেও বলেছে, বলে তোকে এখনই দানা ভরে দেবো, তোকে এখনই, তোর কে বাপ আছে তোকে বাঁচ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে ওই 2 তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই গোপাল সাহার দিকে তোপ দাগেন খড়দার তৃণমূল নেতা, যিনি উপপুর প্রধানও। এই নতুন এটা শুরু হয়েছে, যে যার নেতৃত্বে এখানে শুরু হয়েছে, সেই ছেলেটা আগে করতে হচ্ছে CPM, ওর নাম হচ্ছে গোপাল সাহা। তৃণমূল কংগ্রেসে ঢুকে এই তোলাবাজিটা শুরু করতে নাম্বার বলে ছেলেটা গোপাল সাহার জন্য মদ নিয়ে আসে, তারপর এই তোলাবাজিগুলো করে। সে দলের উচ্চতম নেতৃত্ব সব বিষয়টাই জানে। পাল্টা সায়ন মজুমদারের বিরুদ্ধে সরব হন INTTUC নেতা গোপাল সাহা। এই হচ্ছে সায়ন মজুমদার। ইলেকশন জেতার পরে ও আমাকে মালা পরাচ্ছে, ইলেকশনের প্রচারে আমার সঙ্গে। ও 2010 সালে নির্দলের হয়ে দাঁড়িয়েছিল,
আর আমরা 1998 সাল থেকে তৃণমূল করি, সমানে 60টা চলছে। সায়ন মজুমদার এই 60টার পয়সা খায় সায়ন মজুমদার, ওর বলাতে কোনো যায় আসে না। ও দলের এগেনস্টে কথা বলছে, নিশ্চয়ই দল তার বিচার করবে। নিউজ 18 বাংলা। মর্মান্তিক ঘটনা, একেবারে একটা মিষ্টির দোকানের কারখানায় দম বন্ধ হয়ে মৃত্যু হলো দুজনের। 6 জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। ভয়াবহ ঘটনা, কেন কিভাবে হলো দেখুন। অন্য দিনের মতোই কাজ সেরে রাতে ঘুমোচ্ছিলেন। একটা ঘরে একসঙ্গে 8 জন, দুজনের আর ঘুম ভাঙল না। ঘুমের মধ্যেই 2 কর্মীর মৃত্যু হলো দুর্গাপুরের মিষ্টি কারখানায়। দুর্গাপুরের উইলিয়াম কেরি মোড় লাগোয়া মিষ্টির দোকান, দোকানের পেছনেই কারখানা। এই মিষ্টির কারখানায় দরজা একটি, জানলা নেই, দেওয়ালে একটি মাত্র গর্ত, এক্সস্ট ফ্যানের জন্য। রবিবার রাতে এই কারখানার মধ্যেই ঘুমোতে যান 8 কর্মী। পুলিশ সূত্রের খবর, ঘুমের মধ্যেই সকলে অসুস্থ হয়ে পড়েন। হ্যালো দাদা, দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি আসুন। কাক ভরে এক কারিগর ফোন করেন মিষ্টির দোকান মালিককে। ফোন পেয়ে তিনি ছুটে যান। ততক্ষণে 8 কর্মীরই আর জ্ঞান নেই। তড়িঘড়ি তাদের পাঠানো হয় কাছের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে মিষ্টির দোকানের 2 কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 8 জন মতন পেশেন্ট আসে, সবাই শ্বাসকষ্ট মেন কমপ্লেন নিয়ে। আসাতে দেখা যায় 2 জন পেশেন্ট যিনি ছিলেন ওনারা অন অ্যারাইভাল মারা গেছিলেন। দেখুন এখন এক্স্যাক্টলি কি হয়েছিল, ইনসিডেন্ট কি হয়েছিল, ওটা পোস্টমর্টম না করা অবধি আমরা পুরো স্টেটমেন্ট আপনাকে বলতে পারবো না। বাকি 6 জন যারা আছে ওরা স্টেবল আছে। হ্যালো দাদা, দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি আসুন। বাঁচার করুণ আর্তি নিয়ে ফোন করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। যিনি ফোন করেছিলেন তিনিও মারা গিয়েছেন। কিন্তু এরকম ঘটনা ঘটল কিভাবে? মিষ্টি তৈরির কারখানায় উনুন পুরোপুরি নেভানো হয় না, ধিকি ধিকি জ্বলতেই থাকে। ধিকি ধিকি জ্বলা সেই উনুন থেকে কার্বন ডাই অক্সাইড ছড়ায় ঘরে। শীতকালে দরজা বন্ধ, ঘরে জানলাও নেই। একটা ঘরে একসঙ্গে এতজন শোয়ায় অক্সিজেনের অভাব ঘটে। ধিকি ধিকি জ্বলা উনুনের ধোঁয়া এবং কার্বন ডাই অক্সাইড মিশে তৈরি হয় কার্বন মনোক্সাইড। এর জেরেই কর্মীরা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন, তারপর জ্ঞান হারান। ঘুমের ঘোরে দম বন্ধ হয়েই মৃত্যু হয়। ময়না তদন্তে একে বলা হয় ডেথ ডিউ টু অ্যাসপিসিয়া। হ্যালো দাদা, দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি আসুন। নিউজ 18 বাংলা। বহুবার বিভিন্ন সময়ে দেখিয়েছি সরকারি সম্পত্তি পরিকল্পনার অভাবে কিভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। যেমন মুখ্যমন্ত্রীর স্বপ্নের মিষ্টি হাব। মিষ্টি হাব তৈরি করা হয়েছে, কিন্তু মিষ্টি হাবে ক্রেতা নেই। ক্রেতা থাকবে কি করে? এ তো পুরো উল্টোভাবে তৈরি হয়েছে। দেখুন। এক ছাদের তলায় নানা রকম মিষ্টি। বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের সরপুরিয়া, সব মিষ্টি মিলবে এক জায়গায়। এই লক্ষ্যে 2017 সালে বর্ধমানের জাতীয় সড়কের ধারে তৈরি করা হয় মিষ্টি হাব বাম চাঁদাইপুরে। এর জন্য খরচ হয় লক্ষ লক্ষ টাকা। কিন্তু গত 1 বছর ধরে এই মিষ্টি হাবেই তালা, পড়ে পড়ে নষ্ট হচ্ছে পরিকাঠামো, কারণ ক্রেতার দেখা নেই। জন্মলগ্ন থেকে গভর্নমেন্টের পলিসি আর ব্যবসাদারদের নীতি দুটো একটু মেল হয় না। অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, সেটা প্রশাসন থেকে ঠিক মতন কার্যকরী করা হয়নি, তালা বন্ধ হয়ে গেছে। বর্ধমান শহরের পাশ দিয়ে গিয়েছে জাতীয় সড়ক। এখানকার দুর্গাপুরমুখী লেনে বাম চাঁদাইপুরে মিষ্টি হাব। শক্তিগড়ের ল্যাংচা হাব থেকে 4 কিলোমিটার দূরে এই মিষ্টি হাব, দুটি জাতীয় সড়কে দুর্গাপুরমুখী লেনের পাশে। ব্যবসায়ীদের অভিযোগ, 4 কিলোমিটারের মধ্যে দুটি মিষ্টি হাব হওয়ায় বেচাকেনা মার খাচ্ছে, ক্রেতা পাওয়া যাচ্ছে না। রাস্তার উল্টো দিক হওয়ার জন্য এই মিষ্টি হাবটাকে চালানো যাচ্ছে না, এবং আমরা চেয়েছিলাম যে 1 উইন্ডো থাকবে। যারা যারা চায় ওখানে মিষ্টি হাবে, যারা মিষ্টি দোকান দিচ্ছে তাদের সঙ্গে আলোচনা করেছি, কয়েকজন ইন্টারেস্টেড তারা যাবে। মিষ্টির সঙ্গে অন্যান্য যাতে ফুড কোর্ট যায় তাদেরও একটা ডিমান্ড ছিল, আমরা সেটাও করেছি। ফলে উইথিন এ মান্থ মিষ্টি হাবে যেমন মিষ্টির দোকান থাকবে, অন্যান্য ফুড কোর্টও থাকবে।
জেলা প্রশাসন জানিয়েছে আবার নতুন করে খোলা হবে মিষ্টি হাব। এখন সেই উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। আর এবার দেখুন পুকুর চুরি যে পারে। একজন খড়িবাড়ির বাসিন্দা, 1 বিঘা পুকুর। তিনি ভেবেছেন আমার বাপের সম্পত্তি, আমি পুকুর ভরাট করতেই পারি। না, পারেন না। পুকুর চুরি করছেন আপনি, পুকুর ভরাট করতে কিছুতেই পারেন না। দেখুন খড়িবাড়ির লোকটা কি অবস্থা, যেই জেনেছেন যে আমরা আসছি, তালা মেরে ধাঁ। জাতীয় সড়কের পাশে পুকুর, সেটাই দিনে দুপুরে চুরি। শিলিগুড়ির খড়িবাড়িতে দিনে দুপুরে পুকুর চুরি। স্থানীয়দের দাবি শুক্রবার থেকে খড়িবাড়ির কেশরডোবায় পুকুর ভরাট শুরু হয়েছে। স্বর্ণমতী নদী থেকে বালি তুলে এনে ফেলা হচ্ছে পুকুরে। সোমবার ঘটনাস্থলে যায় নিউজ 18 বাংলা। ক্যামেরা দেখেই দে দৌড়। কোথায় ফেলছেন? পুকুরের মধ্যে। মাছের না কিসের পুকুর ছিল। এই পুকুরের মালিক ভূপেন্দ্রনাথ সরকার। পুকুরের কাছেই তার বাড়ি। পরিস্থিতি বেগতিক বুঝে তিনিও গা ঢাকা দিয়েছেন। তার বাড়িতে তালা। জল যাওয়ার রাস্তা নাই, সব দিকে আমাদের এখন জল যাওয়ার অসুবিধা, বাড়িতে জল ঢুকে যাবে। আমাদের এদিক দিয়ে জল যায় তো রাস্তাটা বন্ধ হয়ে গেল। স্থানীয়দের দাবি 1 বিঘা জমির ওপরে এই পুকুর 327 নম্বর জাতীয় সড়কের পাশে। 4 দিনে পুকুরের একটা বড় অংশ ভরাট হয়েছে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ। যে অবৈধভাবে এই যে ভরাটের জন্য যে র মেটেরিয়ালটা আছে, এটা অবৈধভাবে আসে। আর পুকুরটা তো একদম ভরার কোনো প্রশ্নই ওঠে না, এটা কোনো পারমিশন নেই, কী ভিত্তিতে ভরছে এটা এখন জানার বিষয়ে বিএলআর সাহেবকে ফোন করলাম। আর আমরা যেটা পুলিশ প্রশাসন এবং বিএলআর অফিসের তত্ত্বাবধানে এটা বিষয়টাকে আমরা দেখব। ঘটনার নির্দেশ দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে। দ্রুত ঘটনার ব্যবস্থা নির্দেশ দিয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ। ঘটনার নজরদারিতে রয়েছে খড়িবাড়ি থানার পুলিশ। আদেও এই পুকুর কতটা জরিমানা করবে প্রশাসন, সেদিকেই তাকিয়ে রয়েছে আমরা। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আর কোচবিহারের মানুষের দুর্দশা দেখুন। শীতলকুচিতে চানঘাট এলাকা, একটা সাঁকো নেই, একটা ব্রিজ নেই, একটা সেতু নেই, কেউ করতে পারে না। কারো ক্ষমতা নেই বোধহয়, টাকাও নেই বোধহয় কারো কাছে, বিধায়ক সাংসদ। কি করছেন? নদী পেরোচ্ছেন পায়ে হেঁটে। ভাবা যায় এখনকার দিনে। সেতু বা সাঁকো কিছুই নেই, তাই এভাবেই নদী পেরোতে হয়। হাঁটু জলে হেঁটে হেঁটে নদী পার। কোচবিহারের শীতলকুচির গা বেয়ে বয়ে গিয়েছে খুঁটামারা নদী। চানঘাট এলাকায় এই নদীর ওপর কোনো সেতু নেই, তাই হেঁটেই এই নদী পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে। সারা বছর খুঁটিমারায় তেমন জল থাকে না, তবে বর্ষায় ফুলে ফেঁপে ওঠে। স্থানীয়দের দুর্ভোগ তখন চরমে ওঠে। কাঠের পুল এখানে আসলো, কাঠের পুলটা চলে ভাঙিয়ে নিয়ে গেছে। এই জন্য পুল হলে ভালো হয়, যাতায়াত জন্য ভালো হয়। পাকা সেতু। হ্যাঁ, স্থানীয়দের দাবি একসময় এই নদীর ওপরে কাঠের সেতু ছিল। 20 বছর আগে সেই সেতু ভেঙে যায়। তারপর পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতি বছর কাঠের সাঁকো তৈরি করা হতো। অভিযোগ গত 2 বছর ধরে সেটাও হয় না। এ নিয়ে পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি, মিলেছে শুধু আশ্বাস। সবাই কথা দিয়ে যায় কিন্তু ওই কাজ আর হয় না। মানে কোন সময় কথা দেয়? ওই ভোটের আগে। মানে কি আমার বোধের থেকে চলছে আর কি। এখানে কাকে দাবি করবো, কত দাবি করবো? সমস্ত নেতাই তো শেষ হয়ে গেছে। সাধারণ মানুষের দুর্ভোগের এক শেষ, আর নেতারা একে অপরের দিকে বল ঠেলছেন। গ্রাম পঞ্চায়েত থেকে যেটা স্কিম আছে সেখান থেকে এত টাকা নাই যে সেতুটা করা যায়। পঞ্চায়েত সমিতিতে দেওয়া যাবে, জেলা পরিষদে দিয়ে তারপরে দেখা যায় কি করা যায়। প্রত্যেকবার বলে যে হ্যাঁ হবে হবে, কিন্তু হচ্ছে না। একবারে তো সব ব্রিজ তৈরি করা সম্ভব নয়। প্রায়োরিটির ভিত্তিতে যেটা যেটা আগে করা দরকার আমরা সেটা করতেছি। একবারে তো সব ব্রিজের আমরা টাকাও পাই না। আর জেলা পরিষদ এবং এনবিডিটিতে আমাদের টাকা আসলেই আমরা করে দেব। প্রতি বছর গ্রাম পঞ্চায়েত থেকে বাঁশের সাঁকো দেওয়া হলেও দীর্ঘ 2 বছর ধরে দেওয়া হয়নি সাঁকো, যার ফলে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। দ্রুত পাকা সেতুর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। শীতলকুচি থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। কি সুন্দর
প্রায়োরিটির ভিত্তিতে আর কবে প্রায়োরিটি বুঝবেন, প্রায়োরিটি দেখবেন, প্রায়োরিটি দিয়ে ওদের কথা শুনবেন যারা পায়ে হেঁটে নদী পার হচ্ছেন। এবার একটা ছবি দেখাবো, দেখুন ছবি দেখাবো, কি মনে হচ্ছে দেখুন তো, শরণার্থী শিবির এটা দেখুন, মশারি টাঙিয়ে এই শীতকালে কিভাবে, শুধু মশারিও নেই, শুধু কম্বল না, কোনো শরণার্থী শিবির নয়, এটা জলপাইগুড়ি মেডিকেল কলেজ, বিরাট দারুণ। কিন্তু এখানে কোনো প্রসূতিদের জন্য, প্রসূতিদের আত্মীয়দের জন্য কোনো ওয়েটিং রুম নেই। এইভাবেই বর্ষাকালে, শীতকালে, গরমকালে এইভাবেই কাটাতে হয়। দেখুন হাড় কাঁপানো শীতের রাতে এভাবেই খোলা আকাশের নিচে, না এটা কোনো শরণার্থী শিবির নয়, এটা ঝাঁ চকচকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের বাইরের করুণ ছবি। শীত, গ্রীষ্ম, বর্ষা এভাবেই হাসপাতাল চত্বরে রাত কাটান প্রসূতির পরিবারের লোকেরা। ঠান্ডার মধ্যে তো অনেক অসুবিধাই হচ্ছে, কারণ এতগুলো মানুষ একটা ছোট ঘরে কি থাকা যায়? তো বিশ্রাম ঘর একটা যদি বড় হইতো তাহলে সবাই মিলে থাকতে পারতাম। তো এইখানে কুয়াশার মধ্যে এর মতন এরকম ঠান্ডায় আমাদের তো অসুবিধা হচ্ছেই, থাকতেও হচ্ছে, পেশেন্ট আছে তো থাকতেই তো হবেই। জলপাইগুড়ি মেডিকেলের প্রসূতি বিভাগ, মাদার অ্যান্ড চাইল্ড হাব, পোশাকি নাম মাতৃমা, কিন্তু সেখানেই প্রসূতির বাড়ির লোকেদের মাথা গোজার ঠাঁইটুকু নেই। ওয়েটিং রুম না থাকায় দুর্ভোগের এক শেষ। কষ্ট তো হয়, এই শীতের মধ্যে শীত পড়ে আর কি, বৃষ্টি আসলে থাকা যায় না। আপনারা শেডের তলায় জায়গা পাননি? না, ওখানে জায়গা নেই। কতদিন হলো এসছে? আমার আজকে 15 দিন। 15 দিনেও জায়গা হলো না? এই আছে 15 দিন থেকে। জলপাইগুড়ি ছাড়াও কোচবিহারের বহু মানুষ আসেন এই সরকারি হাসপাতালে। প্রতিদিন গড়ে 100 খানেক লোক রাত্রিবাস করেন। খানিকটা দূরে একটি ছাউনি আছে বটে, কিন্তু সেখানে সকলের জায়গা হয় না। বাধ্য হয়ে প্রসূতি বিভাগের সামনে কোনো রকমে থাকেন প্রসূতিদের পরিজনেরা। ঠান্ডার মধ্যে এরকম ভাবে থাকতে হচ্ছে, যেরকম মানে মনে করো কুত্তা থাকে রাস্তার পাশে, সেই হিসাবেই মনে করো। এই যে দেখেন না চারপাশে মশারি টাঙা কিভাবে পড়ে রয়েছে ঠান্ডার মধ্যে, এখন থাকতেও হচ্ছে। কারণ পেশেন্ট আছে, কোন সময় আমাদের ফোন আসে, কোন সময় কোন জিনিস ওষুধপাতি লাগে, থাকতেও হচ্ছে। অসুবিধাজনক পরিস্থিতিতে ওদেরও থাকতে হয়, রাত কাটাতে হয়, ওপরে ছাদ নেই এরকমভাবে। তো সেই কারণে আমরা ভীষণভাবে চিন্তিত, এবং এই ব্যাপারটা কীভাবে লাঘব করা যায়, সুরাহা করা যায়, সেই জন্য আমরা ওখানে একটা শেডের বন্দোবস্ত করছি খুব শিগগিরই। ক্যামেরায় পিনাকি শিলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আজকে তো ঘুরে বেরিয়েছেন টোটো করে, সে মুর্শিদাবাদ হোক, মালদা হোক, যেখানে হোক। মালদা জেলাতে একটু নিয়ে যাই। মালদা কিসের জন্য বিখ্যাত? আমের ফলনের জন্য। আর সেই আমের জেলাতেই কি হচ্ছে জানেন? কমলা লেবু। মালদা আমের জেলা, সেখানেই কমলা লেবু চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক। দেখুন গাছে গাছে ডালে ডালে কমলা লেবু। যে মালদা আমের জন্য বিখ্যাত, সেই মালদাতেই কমলা লেবুর চাষ। মালদাকে আম দিয়ে যায় চেনা। মালদার আমের চাহিদা ভিন রাজ্যে যেমন রয়েছে, তেমনি এর কদর ভিন দেশেও। আমের জেলা সেই মালদাতেই এবার কমলা লেবু চাষ করে চমকে দিয়েছেন দীপক রাজবংশী। পরীক্ষামূলকভাবে 3 বছর আগে কমলা চাষ শুরু করেন। মাত্র 9টা গাছ লাগান, সেখান থেকেই এবার মিলছে 1.5 কুইন্টালেরও বেশি কমলা লেবু। আকারে ছোট, কিন্তু স্বাদে মিষ্টি। যতদিন থেকে এই জ্ঞানবুদ্ধি হয়েছে শুনে আসছি যে আমাদের মাঠেতে নাকি কমলা হয়, কিন্তু সেগুলো নাকি টক হয়। তো সেটা নিয়ে আমার পরীক্ষা নিরীক্ষা। গত বছর ফল হয়েছিল, কিন্তু সাইজে আর কি আকারে আরো ছোট ছিল। আর এখন বর্তমানে এবছর যেটা হয়েছে তাতে করে আকারটা একটু বেড়েছে। আর মিষ্টতার দিক থেকে বলবো যে অন্যান্য কমলার যে স্বাদ, বাজার থেকে আমরা যে কমলাটা কিনে খাই সেরকমই স্বাদ পাচ্ছি। এর আগে অনেকেই টবে কমলা লেবুর চাষ করেছেন, কিন্তু দীপক তৈরি করেছেন বাগান।
চাষে ব্যবহার করেছেন শুধুমাত্র জৈব সার। এখন গাছে গাছে কমলা লেবু, আমের জেলায় কমলা লেবু, যা দেখতে ভিড় করছেন অনেকেই। মানে ভাবতে পারি না যে আমাদের মালদার মাটিতে হবে আর খাবো, মানে এটা ভাবতে পারিনি। ওই যে খাচ্ছি খুব বেশ ভালো। স্বাদ কেমন? স্বাদ ভালো, একদম বাজারের মতোই, একবারে দার্জিলিং এর মতোই একদম। মালদায় কমলা লেবুর ফলনে আশার আলো দেখছে জেলা উদ্যান পালন দপ্তর। কমলা বাগান ঘুরেও দেখেছেন কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা। ফলের সাইজটা ছোট কিন্তু মিষ্টতা বেশ ভালোই, এবং প্রচুর পরিমাণে ফল হয়েছে। এবং সেই পরিমাণ ফলটা যদি আমরা না রাখি, একটু ফ্রুট থিনিং করি, তাহলে কি হবে, সাইজটা একটু ইমপ্রুভ হবে। কমলা লেবু আমাদের এখানে যে হবে না এরকম না, হতে পারে, এবং সেটা যদি আমরা ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করতে পারি তাহলে কিন্তু সাইজটা যেটা ছোট আসছে সেটাও কিন্তু সঠিক আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ, মালদার মাটিতেও কমলা লেবু চাষ সম্ভব। আগামী দিনে মালদহে কমলা লেবুর চাষ আরো বিস্তার লাভ করে কিনা সেটাই দেখার। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। আমার বাংলার শেষে আপনাদের একটু নিয়ে যাই পাথর প্রতিমায়, কারণ বলে না বাঘ, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। হ্যাঁ, পাথর প্রতিমার এই এলাকার মানুষের এখন সারাক্ষণ শুধু অন্ধকার আর অন্ধকার। বাড়িতেও বেরোতে পারছেন না, বাড়ি থেকে দিনের বেলাতেও, কারণ বাঘ আতঙ্ক। পাহারা দিয়েছেন গতকাল রাতভর, আজও ব্যাপক আতঙ্কে আবার বাঘ লোকালয়ে। একেবারে পাথর প্রতিমায় একটা পঞ্চায়েতে বাঘের টাটকা পায়ের ছাপ দেখা গেছে। বন দপ্তর জালও দিয়ে দিয়েছে, ফেন্সিং দিয়েছে, কিন্তু মূল প্রশ্ন হলো লোকালয়ে বারবার ঢুকছে কেন বাঘ? এই যে ফেন্সিং সুন্দরবন জুড়ে, সেই ফেন্সিং কি আসলে কাটমানি হয়ে বেরিয়ে গেছে, কাটমানিতে পরিণত হয়ে? এটাই তো বারবার অভিযোগ উঠছে। সেই ফেন্সিংয়ের কি দশা, কেন বাঘ বারবার ঢুকছে? এখনো বন দপ্তর বাঘের খোঁজ পায়নি, কিন্তু গ্রামবাসীদের বিশ্বাস বাঘ আছে লোকালয়ে। এই বাঘটা আজকে মিনিমাম 2 মাস আসছে, 2 মাস বাঘটা এসে এলাকা যা সন্ত্রাস করতেছে, বা মানুষ ভয়, এখন থেকে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি। ফরেস্টারকে খবর দিল, ফরেস্টার এলো, ওই জাল ঘেরাঘেরি একটু খেলাখেলি করতে চলে গেল, কিন্তু মানুষের নিরাপত্তা কোথায়? পাড়ার ভিতরে ঢুকে তো মাঝে ঢুকে যায়, কেউ বিশ্বাস করে না, কিন্তু পাউড়ি দেখে সকালে বলছে হ্যাঁ। সবাই কম বেশি শুনেছে এখন বাঘ আছে, আপনারা কি ব্যবস্থা করছেন করুন, যে বাঘ এখান থেকে ধরে নিয়ে যান, নাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করবো কি করে? করছে তো ফরেস্টাররা আসছে, কিন্তু বাঘ তো ধরতে পারছে না, বাঘ তুলে নিয়ে যেতে পারছে না, বাঘ এখানেই থেকে গেছে। ঘেরছে জাল দিয়ে, এমন ভাবে ঘেরছে যাতে বাঘ জাম্প দিয়ে আবার চলে আসবে। এরকম ঘেরার কি মানে হয়?